গুড ইভিনিং বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির একটা ইউনিক রেসিপি। কোনো কিছুর মধ্যে যখন একঘেয়েমি চলে আসে, সেটাকে আমরা নতুন রূপে প্রতিস্থাপিত করার চেষ্টা করি। আজকের আমার এই রেসিপিটা সেই রকমই। এখানে নিয়ে নিয়েছি গোটা জিরা, গোটা ধনিয়া আর দুটি গোটা এলাচ। এইগুলোকে এখন আমি হালকা আঁচে ড্রাই রোস্ট করে নিলাম। এরপর এখন আমি হামানদিস্তাতে ঢেলে নিলাম। এরপর কড়াইটা আবারও উনানে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে দেখুন এখানে আমার কাছে কয়েকটা পাঁপড় আছে। পাঁপড়গুলো যেহেতু অল্প তেল, গোটা গোটা ভাজবো না, এইভাবে আমি ভেঙে নিলাম যাতে অল্প তেলে ভাজতে সুবিধা হয়। দেখুন অল্প তেলের মধ্যেই পাঁপড়গুলো কত সুন্দর ফ্লাফি হয়ে ভাজা হয়ে যাচ্ছে। অনেক সময় আমরা অনেক বেশি তেলের মধ্যে ভাজার পর তারপর গুঁড়িয়ে ইউজ করি সেগুলো, বাট এখানে দেখুন এই প্রসেসটা বেশ ইউনিক না? তো দেখুন কত সুন্দরভাবে পাঁপড়গুলো আমার ভাজা হয়ে গেল। এখন আমি পাঁপড়গুলো তুলে নিলাম। সমস্ত তেলটাই আছে ওই তেলের মধ্যেই এখন দিয়ে দিলাম এই যে বড় বড় করে কেটে নেওয়া আলু। এখন আমি দিয়ে দিলাম পরিমিত লবণ। এরপরে আলুগুলোকে ঢাকা চাপা করে আমি ভাজবো, যাতে আলুগুলো ভাজার সঙ্গে সঙ্গে কিছুটা সিদ্ধ হয়ে যায়। তো আলুগুলো এখন আমার ভাজা হয়ে এসেছে, এখন আমি তুলে নেব। আলুগুলো ভাজার পরেও দেখুন প্রায় সমপরিমাণই তেল এক্সেস রয়েছে, তাই ওই তেলের মধ্যেই এখন আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো। এরপর আমি দিয়ে দিলাম পরিমিত লবণ। এরপর ঢাকা অবস্থাতেই ফুলকপিগুলো কিছুক্ষণ ভেজে নেব। ঢাকা অবস্থাতে ভাজার কারণ ফুলকপিগুলো ওভারকুকড হলে ছাতুর মতো ছেড়ে যায়, তো সেই কারণে আমি ঢাকা অবস্থাতেই ভেজে নিলাম। এরপরে দেখুন কড়াইতে আর কোনো রকম তেল এক্সেস নেই, সেই কারণে আমি আবারও পরিমিত তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হলে ফোড়নে দিলাম গোটা সাদা জিরা। এরপর একটা শুকনো লঙ্কাকে ক্রাশ করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। এরপর দিয়ে দিলাম পরিমিত হলুদ। এরপর আদা আর ফোড়নটা খুব সুন্দরভাবে ভেজে নেব। হলুদটা দেওয়ার কারণে আদা থেকে কোনো রকম জল ছেটাচ্ছে না। এরপর আমি দিয়ে দিলাম টমেটো। টমেটোটা অল্প একটু নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেব লবণ, যাতে টমেটোটা খুব সহজেই গলে যায়। দেখতেই পাচ্ছেন কতটা বড় বড় আছে টমেটোটা। দেখুন লবণ দেওয়ার ফলে খুব কম সময়েই খুব সুন্দরভাবে গলে গেছে। এখন ড্রাই রোস্ট করা মশলাগুলোর পাউডারটা দিয়ে দিলাম পরিমিত হলুদ। এরপরে দিয়ে দিলাম পরিমিত গুঁড়ো লঙ্কা। এখন অল্প একটু জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করলে খুব সহজেই কষানো হয়ে যাবে। যেহেতু এখানে পেঁয়াজ রসুন নেই, তাই কষাতে খুব বেশি সময়ও লাগবে না। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম ভেজে রাখা কপিগুলো। এরপর আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন আমি আগেই বলেছি এখানে যেহেতু পেঁয়াজ রসুন নেই, তাই সেই রকম ছিবড়া ছিবড়া মশলাও নেই, সেই কারণে অল্প কিছুক্ষণ কষানোর পরই আমি পরিমিত জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর বেশ কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে দেব, যাতে আলু আর কপিগুলো প্রপারলি সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট আমি চাপা দিয়ে ওয়েট করব। এরপর 10 মিনিট পর আমি এখন খুলে নেব। খুলে নেওয়ার পর আমি আবারও চেক করে নেব, কনফার্ম হয়ে নেব আলু আর কপি ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আপনারা দেখলেন আলু আর কপিগুলো আমি এখন চেক করে নিলাম, কারণ এখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পাঁপড়। পাঁপড়টা খুব বেশি আগে দিলে ওভারকুকড হয়ে যাবে, ভালো লাগবে না। সেই কারণে আলু আর কপিটা সিদ্ধ হয়েছে কিনা কনফার্ম হয়ে নিতে হবে, শেষের দিকে পাঁপড়টা দিতে হবে। তো পাঁপড়টা দেওয়ার পর দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রেসিপি, অল্প একটু চিনি দিলাম। এরপর দিয়ে দিলাম ঘি। এরপর কিছুক্ষণের জন্য আমি আবারও চাপা দিয়ে দেব। তো আমার এখন রেসিপিটা কমপ্লিট। দেখুন সম্পূর্ণ নিরামিষভাবে ফুলকপির তরকারি। নিরামিষ দিনে অবশ্যই খেতে পারবেন, আর অন্যান্য দিনে আমি বলবো ভাতের সঙ্গে ট্রাই না করে অবশ্যই একবার লুচি, রুটি অথবা পরোটার সঙ্গে ট্রাই করবেন। যদিও বা ফুলকপির অসময় বা ঋতু পরিবর্তনের সময় হয়ে গেছে,
তারপরেও আমি আপনাদের কথা দিচ্ছি অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে নেবেন। এইভাবে লুচি, রুটি অথবা পরোটার সঙ্গে সার্ভ করবেন। অবশেষে বলবো, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ তাহলে আসি। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।